আমার ভীষণ ভয় করছে। দেখুন, আমি মনে হয় হার্ট অ্যাটাক করে ফেলবো। বিভোর হেসে বলল, আমি তো হার্টের ডক্টর, তোমাকে একদম সুস্থ করে দেব। আসো, আমার হাত ধরো, আমি আছি না। এত ভয় কিসে তোমার? আন্টি কিছু বলবে না, দেখবে খুব খুশি হবে। রুহির হাতটা চেপে ধরে কলিং বেল বাজালো বিভোর। নাদিরা দরজা খুলে ওদের দুজনকে একসাথে দেখল, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। উৎসাহী কণ্ঠে ইভাকে ডেকে বলে উঠল, এই, ওরা এসে পড়েছে, তুই কোথায়? ভিতরে ঢুকে ওরা দুজনেই চমকালো। বিভোরের বাবা মা, নাদিরা, ইভা, রাতুল সবাই বসার ঘরে। সায়হে একগাদা শপিং ব্যাগ। সবাই ওদেরকে দেখে হাসলো। পাশে বসিয়ে সব শপিং দেখাতে লাগলো। ওগুলো নাকি রুহি আর বিভোরের বিয়ের শপিং। নাদিরা ইভাকে ওদের জন্য লেবনেট বানিয়ে আনতে বলল। এসব দেখে রুহি হতবাক। বিভোর আর চোখে ওকে দেখে হাসছে, তার মানে ও এসব প্ল্যান জানতো। আর রুহির ভয় দেখে মজা নিচ্ছিল। কিন্তু নাদিরা আর ইভা এত স্বাভাবিক আচরণ করছে কেন? ওরা কি তবে খুশি হয়েছে? রুহি ওদেরকে এক পলক দেখে স্বস্তির হাসি হাসলো। সবাই ওকে এত ভালোবাসে কেন? আর ওরা এত ভালো কেন? অন্য কেউ হলে ওকে নিশ্চয়ই খারাপ আর সুবিধাবাদী মেয়ে ভাবতো। ফ্রেশ হয়ে আসার জন্য সবার কাছ থেকে উঠে লেমনেডের খালি গ্লাসটা টেবিলের উপর রেখে উপরে যাওয়ার সিঁড়িতে ওঠার জন্য পা বাড়ালো। পেছন ফিরে বিভোরের দিকে একবার তাকালো। দেখলো সবার চোখে ফাঁকি দিয়ে বিভোর ওকে ইশারা করছে, আবার চোখও টিপ মারছে। রুহি হেসে ফেলল, আর সামনে না তাকিয়েই যেই না পা বাড়িয়ে উপরের সিঁড়িতে পা ফেলতে যাবে, তখনই সারিতে পা পেঁচিয়ে মাথা ঘুরে নিচে পড়ে গেল। রেলিংয়ের উপর দিকটাতে লেগে মাথায় প্রচণ্ড বাড়ি খেল, ফলে মাথার পিছন দিকটা ফেটে রক্ত বেরিয়ে পড়ল। শব্দ শুনে সবাই ঘাড় ঘুরিয়ে এই দৃশ্য দেখে রুহির এই অবস্থা দেখে হতভম্ব। সবার প্রথমে দৌড়ে এলো বিভোর। রুহির জ্ঞান ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। রক্ত দেখে ওর বুক কেঁপে উঠল বিভোরের। দ্রুত কোলে তুলে কাউচে নিয়ে শোয়ালো। ইভা রুহির চোখে মুখে পানির ছিটা দিল, কিন্তু ওর জ্ঞান এলো না। বিভোর একজন ডাক্তার হয়েও বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে। ওর রক্তচোবাকে এই লাল রক্ততে মানাচ্ছে না। নাদিরা চিৎকার দিয়ে কেঁদেই দিল। সবাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়াটাই বেটার মনে করলো। বিভোর তখনও ওর হাত ধরে বসে আছে। এই অবস্থা কোনো মতেই মানতে পারছে না। কিছুক্ষণ আগেও রক্তচোবার মুখে সে হাসি দেখতে পাচ্ছিল। কয়েক মুহূর্তেই পরিস্থিতি কেমন পাল্টে গেল। রুহিকে গাড়িতে তোলা হলো। বিভোর ওর পাশে বসা, হাতটা শক্ত করে ধরে রেখেছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর রক্তচোবার মোমের মতো সুন্দর মুখটায়। রুহির হাতের মুঠোতে এখনো ওর দেওয়া সেই কালো গোলাপ ফুলটি। শুভ্র শাড়ির সঙ্গে কি চমৎকার দেখাচ্ছে এই দৃশ্যটি। বিভোর মনে মনে দোয়া পড়তে লাগলো। এই দৃশ্যটি ও আর সহ্য করতে পারছে না। রুহির কিছু হতে দেবে না। হঠাৎ পাগলের মতো কাণ্ড করে বসলো বিভোর। রুহির উষ্ণ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছুঁয়ে আর্তনাদ করে বলল, এরকমভাবে কেউ ভয় পায়? আমি তো সব কিছু সামলে নিচ্ছিলাম। হার্ট অ্যাটাক করলে আমি চিকিৎসা করবো বলেছিলাম তো। তাহলেই রক্তের মানে কি? রক্তচাপ বলে ডাকি, তাই শোধ নিলে? আমি আর ডাকবো না তোমাকে এই নামে। তবু প্লিজ চোখ খোলো, দয়া করো আমাকে। ভালোবাসা একদিকে যেমন পৃথিবীর সব সুখ বয়ে আনে, এক নিমেষেই সেই সুখ কেড়ে নিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। পৃথিবী নামক গ্রহটিতে ভালোবাসা জিনিসটা না থাকলে কি এমন হতো? মানুষ বোধহয় পশুর চেয়েও অথম হয়ে যেত। তবুও সে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত না। আত্মার বন্ধন জড়িয়ে আছে ভালোবাসায়। এক আত্মার কষ্টতে অন্য আত্মাকেও জ্বলে পুড়ে ছারখার হতে হয়। কিন্তু ডাক্তার হওয়া সত্ত্বেও যদি নিজের ভালোবাসার মানুষটিকে সামান্যতম সাহায্য না করতে পারে, তাহলে কি দাম সেই ভালোবাসার? কলঙ্কিত হয়ে যায় না সেই ভালোবাসা? এতে কি ভালোবাসা শব্দটার অপমান হয় না? বিভোরের চোখ রক্তবর্ণ, মুখ শুকিয়ে গিয়েছে 2 দিনেই। হসপিটালের বেডে নিথর দেহটিকে পড়ে থাকতে দেখে আবারও তার বুকটা ভার হয়ে এলো। গলা শুকিয়ে যেন লেগে গেল। কণ্ঠনালীতে কোনো শব্দ আসছে না, মুখ দিয়ে কোনো বাক্য উচ্চারিত হচ্ছে না। রুহির গায়ে হসপিটালের আকাশি রঙের পোশাক, মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানেলা। সেদিনের পর আর জ্ঞান ফেরেনি রুহির। পাশে বসে আছে বিভোর। ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপটা ডেস্কে রাখলো। তারপর রুহির হাত ধরে বসলো। ক্ষীণ কণ্ঠে বলল,
একটাবার চোখ খুলো না তুমি, একবার দেখবো তোমায়। চোখ বোঝা মানুষটা তার কথা শুনল না। বিভোর একটু রেগেই বলল, ঢং করছো তাই না? আমাকে কষ্ট পেতে দেখে খুব আনন্দ লাগছে তোমার? এতদিন দূরে থাকার প্রতিশোধ নিচ্ছ? কথা বলে না মেয়েটা। বিভোরের রাগের সাথে সাথে খুব অভিমানও হয়। সে কেন খেয়াল রাখতে পারল না ওর জবা ফুলটার। কিছুক্ষণ পর ডাক্তার শাইম আসেন। তিনি রুহির চিকিৎসা করছেন। বিভোরকে আশ্বস্ত করল যে খুব দ্রুতই রুহির জ্ঞান ফিরবে। মাথা ফেটে রক্ত বের হওয়ায় একটু বেশি সমস্যা হয়েছে। তিনি চলে গেলে বিভোর রুহির পাশে বসে রইল। নাসিমা বাসা থেকে রাতে খাবার নিয়ে এসেছেন। জোর করে কয়েক লোকমা ভাত তুলে খাইয়ে দিয়েছেন বিভোরকে। মা কেন বুঝতে পারছে না জবাটাকে ছাড়া ওর গলা দিয়ে খাবার নামছে না কেন? বিভোর কেবিন থেকে বেরিয়ে এলো। সিস্টার কিয়ারা ওর সঙ্গে দরকারি কথাবার্তা বললেন। নাদিরা রুহির সাথে থাকতে চেয়েছিল, কিন্তু শরীর ততটা ভালো নয় বলে বিভোর জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে। ইভার 7 মাস বয়সী একটা মেয়ে বাচ্চা আছে, তাই চাইলেও ও থাকতে পারে না। তবে সর্বক্ষণ ফোন দিয়ে ওর খোঁজ খবর নেয়। রুহির সাথে নাসিমা চৌধুরী আর বিভোর থাকেন। ছেলের বউয়ের উপর সবচেয়ে বেশি অধিকার যেন তারই। এই মেয়েটাকে তিনি আগে থেকেই খুব পছন্দ করতেন। কখনো ভাবেননি এই মিষ্টি মেয়েটাই তার পুত্রবধূ হবে। কিন্তু পুত্রবধূ হলেও তিনি সেই নজরে রুহিকে দেখেন না। নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন। রুহির এই অবস্থায় তিনি খুবই ব্যথিত। যেদিন হসপিটালে নিয়ে আসে সেদিন বাবর চৌধুরী বিভোরকে আচ্ছা মতো ছাড়েন। কেন সে খেয়াল রাখেনি ওর জন্য আজ ওর এই অবস্থা, ইত্যাদি ইত্যাদি। রাগে দুঃখে বিভোর সেদিন কেঁদেই ফেলে। নিজের হাসপাতালে থাকার দরুন সবাই দাঁড়িয়ে ওর কান্না দেখছিল আর অবাক হচ্ছিল। সবাই ওকে সান্ত্বনামূলক বাণী শোনাচ্ছিল। বিভোরের এতটাই রাগ হয় যে করিডোরের ফুলের টবটা এক আছাড়ে ভেঙে ফেলে। সবাই হতভম্ব হয়ে যায়। ভেতরে তখন রুহির চিকিৎসা চলছে, রক্ত দেওয়া হচ্ছে। ওর সাথে বিভোরের ব্লাড গ্রুপ ম্যাচ করে না বলে রক্তটুকুও দিতে পারেনি। ক্ষোভে ওর বুক ফেটে যায়। কিসের প্রেমিক, কিসের স্বামী সে? যেখানে মৃতপ্রায় স্ত্রীকে সে সামান্য রক্ত দিতে পারছে না, তখন সে কিসের স্বামী? নাদিরা, ইভা সবাই ওকে দেখে ঘাবড়ে যায়। কিছুতেই সামলানো যাচ্ছিল না। ছেলের মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করে বাবর চৌধুরীর মনটা নরম হয়। তিনি ছেলেকে শান্ত করার উদ্দেশ্যে গালে হালকা থাপ্পড় দিয়ে চোখ রাঙিয়ে গমগমে স্বরে বলেন, তুই আমার গাছ থেকে ফুল খেয়েছিস? আজকাল গরু থেকে ছাগলে আপডেট হলি? তোর এই সাহস কিভাবে হলো যে তুই আমার মেয়েকে সেই খাওয়া ফুল গিফট করিস? আমাকে বললে আমি কি দিতাম না? এই ভয়ঙ্কর সিচুয়েশনেও বিভোর বাবার কথা শুনে অবাক। ইভা তো হেসেই দিল। ছেলেকে এভাবে তাকাতে দেখে তিনি বড় বড় চোখ করে বললেন, এভাবে তাকাবি না, নজর নিচে রাখ। তুই কি ভাবছিস আমি জানলাম কিভাবে? আসলে আমার মেয়েটার হাতে আমার গাছের সেই কালো গোলাপটি ছিল। আমার গাছের ফুল আমি কি চিনব না? দেখ, আমি ওর হাত থেকে নিয়ে এসেছি। বাবর চৌধুরী পাঞ্জাবির পকেট থেকে শুকিয়ে যাওয়া কালো গোলাপটা বের করে দেখালেন। রুহি যখন সিঁড়ি থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে তখন ওর হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিল ফুলটি। বাবর চৌধুরীর চোখে পানি এসে পড়ে এই দৃশ্য দেখে। তিনি ফুলটা নিয়ে নেন, নচেত কেউ ফেলে দিত। রুহিকে তিনি এক মুহূর্তের জন্যও পুত্রবধূ ভাবতে পারছেন না। নিজের সন্তান বলে মনে হচ্ছে। ওনার অনেক শখ ছিল একটা মেয়ের, কিন্তু আল্লাহ পাক তা দান করে, আবার নিয়েও গেছেন। জন্মের 1 সপ্তাহ পরেই মারা যায় তাদের মেয়েটি। নাসিমা তো আজও সেই মেয়ের কথা ভেবে কাঁদেন। তাদের প্রথম সন্তান ছিল মেয়েটি। রুহিকে তিনি মা বলেই ডাকতেন। বিভোর বাবাকে জড়িয়ে ধরে সেদিন কেঁদে দিয়েছিল। তিনি পুত্রকে অনেক বুঝিয়ে শান্ত করলেন, কারণ ও একজন ডাক্তার। এর থেকে ভয়ঙ্কর সিচুয়েশন ওকে পার করতে হয়েছে, কত মানুষের মৃত্যু দেখতে হয়েছে। তাহলে আজ এমন করছে কেন? ওকে তো শক্ত থাকতে হবে। হাই, ভালোবাসাকে হারানোর ভয় যদি কেমন হয় কেউ যদি বুঝতো, তাহলে কেউ কাউকে সান্ত্বনা দিত না। বাবর চৌধুরী তাও বললেন, এমন করছিস কেন? তুই না ডাক্তার? দেখ, এটা তোর হসপিটাল, তোর কাজের জায়গা। সবাই তোর উপর ভরসা করে। এখন তুই যদি নিজের আপনজনের জন্য এভাবে ভেঙে পড়িস তাহলে তাদের কি হাল হবে ভেবে দেখতো। ওদের মনোবল ভেঙে টুকরো হয়ে যাবে না? তুই কি এটাই চাস যে পেশেন্টের চিন্তায় চিন্তায় মরে যাক?
বল। বিভোর রুদ্ধ কণ্ঠে বলল। আমি তো নিজেকে সামলানোর চেষ্টা করছি, কিন্তু পারছি কোথায়? পারছি না। তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে আমার মেয়েটা। তুই শুধু দোয়া কর আর শক্ত রাখ মনটাকে। বাবার কথায় যেন মনোবল ফিরে এলো বিভোরের। সত্যি কিছু হবে না তার জবা ফুলটার, সে দেখে রাখবে। এভাবেই নিজেকে সামলিয়েছিল বিভোর। বাবা মা যদি সবকিছুতে সন্তানের পাশে থাকে, তাহলে যে কোনো কঠিন মুহূর্ত পার করা অতটাও যন্ত্রণাদায়ক নয়। চারিদিকে কেমন শীত শীত আমেজ, কুয়াশা জড়ানো ভোর, দূর দিগন্তের কোনো কিছুই প্রায় চোখে পড়ে না। আবাসিক এলাকায় অতিথি পাখিদের আগমন ঘটেছে। কিচিরমিচির শব্দ অনেক দূর অবধি পৌঁছয়। দূরের লেকটার পানি শান্ত স্থির। পানির উপরে ফুটে আছে পদ্ম ফুলের কয়েকটি কলি। তারপরও মেঘের উপর মতন ভাসছে কুয়াশারা। পদ্মপাতার উপর জমেছে শিশির কণা। অতিথি পাখিদের সেই কলরব আর অসাধারণ শীতের আগমনে মুগ্ধ চোখে চেয়ে আছে বিভোর। আশ্চর্য, 4টে দিন আগেই না কাঠপোড়া রোদ তার তেজ দিয়ে পৃথিবী ঝলসে দিচ্ছিল। এই পৃথিবী আর প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। বিভোরের চোখ রক্ত লাল। 4 দিনের মধ্যে সে কয়েক মিনিটের জন্যও চোখের পাতা এক করতে পারেনি। কাল রাতেও জেগেছিল। রুহিকে এক ব্যাগ রক্ত নিতে হয়েছে, তবে জ্ঞান এখনো ফেরেনি। দীর্ঘ একটা রাত ছিল, শেষ হতেই চাইছিল না। জ্যোৎস্না মোড়ানো সেই রাতটাতে ওর জবা ফুলটাকেই চাঁদ মনে হচ্ছিল। বিভোরের বুকের কান্নারা সেই জ্যোৎস্নার আলোর রং ধারণ করেছিল। এক কথায় কত কষ্ট তা বুঝতে পারে বিভোর। এই গল্পগুলো বলবে সে জবা ফুলটাকে। মুগ্ধ শ্রোতা হয়ে নিশ্চয়ই শুনবে রুহি। বিভোরের মনে পড়ে সেই গান, আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প। কড়া নেড়ে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। মন হারানো এক সুগন্ধি হঠাৎ পুরো ঘরটাই ভরে যায়। বিভোর এক পলক রুহিকে দেখে আবার বাইরে দৃষ্টি মেলল। তারপরই প্রচণ্ড শব্দ করে কিছু একটা নিচে পড়ার আওয়াজ হলো। চমকে ওঠে বিভোর। পেছন ফিরে দেখল রুহির পা নড়ছে। কাচের গ্লাসটা ধাক্কা লেগে নিচে পড়ে ফেটে গিয়েছে। বিভোর দ্রুত এলো তার জবা ফুলটার কাছে। আশা তার রুহির জ্ঞান ফিরেছে, তবে সে কেমন যেন করছে। ইশারায় বিভোরকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মুখ ফুটে সেই কথাটা বলতে পারছে না। রুহির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওর মনে হচ্ছে বিভোরকে আর দেখতে পারবে না। ডাক্তারবাবু চেহারাটা ঘোলাটে দেখছে সে। অনেকক্ষণ পরে বিভোর বুঝতে পারল তার জবা ফুলটির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আকাশে মেঘরাশিদের মতন উঠছে ঘোলাটে কুয়াশার কণারা। তখন পড়ন্ত বিকেল। রাউন্ড শেষ করে রুহির কেবিনে আসে বিভোর। ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সকালে জ্ঞান ফেরার পরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রুহির। ডাক্তার এসে দেখলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন, ঘুমের ইনজেকশন দিলেন, জানালেন খুব দ্রুতই ঠিক হয়ে যাবে রুহি। দুপুরে ঘুম ভাঙার পর রুহিকে নরম খাবার খাইয়ে দিলেন নাসিমা। বিভোর তখন ডিউটিতে ছিল। ফোন করে জানালে তৎক্ষণাৎ বিভোর ছুটে এসে দেখল রুহি আবার ঘুমিয়ে পড়েছে। মাকে খেয়াল রাখতে বলে বিভোর হতাশ হয়ে আবার ফিরে যায় নিজের কাছে। সব কাজ শেষ করে এখন আসলো আর দেখল রুহির ঘুমটা এখনো ভাগেনি। নাসিমা আজ বাসায় যাবে। হসপিটালে থাকতে থাকতে উনি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে। বিভোর জোর করে মাকে পাঠিয়ে দিল। তিনি চলে যাওয়ার পরে বিভোর ঔষধপত্র গুছিয়ে রেখে ফাইলগুলোতে চোখ বুলাচ্ছিল। তখন দেখল রুহি নড়ছে। কাগজপত্র রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আস্তে করে ডাকতেই চোখ খুলল রুহি। বিভোর উতলা হয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন? ঠিক আছে তুমি? রুহি মাথা নাড়িয়ে জানালো সে ঠিক আছে। উঠে বসতে চায় সেটাও জানালো। বিভোর ওকে সাবধানে ধরে বসালো। তারপর ঔষধ খাইয়ে দিল। তোয়ালে ভিজিয়ে চোখ মুখ মুছে দিল আর এলোমেলো চুলগুলোতে পাতলা বিনুনি করার চেষ্টা চালালো। রুহি ওকে বলল, আপনি পারবেন না, রেখে দিন। পারবো। বলেই অনেক চেষ্টা করে কোনো মতে বিনুনি করে দিল। তারপর ভুরু কুচকে জিজ্ঞেস করলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না। বিভোর রাগী গলায় হঠাৎ বলল, এরকমই করো তুমি। খাবার দাবার না খেয়ে শরীরের কি অবস্থা করেছো তুমি? আর এত দুর্বল শরীর নিয়ে অফিস কিভাবে করো? আমাকে বলনি কেন যে তোমার এই অবস্থা? হ্যাঁ, রুহি মাথা নিচু করে আছে।
বিভোর তা দেখে আবারও ধমক দিল। কত বয়স তোমার জানো তুমি? আন্টি কি এখন সে অবস্থা আছে যে তোমার পিছু ঘুরে ঘুরে খাবে? আরে নিচের ভালো তো পাগলে বোঝে। সামান্য সিঁড়ি থেকে পড়ে গিয়েই 3 দিন অজ্ঞান। স্ট্রেঞ্জ। রুহি মিনমিন করে বলল। বকছেন কেন আমায়? বিভোর হতাশ ভঙ্গিতে বলল। কাকে কি বলছি আমি? আমি জানতে চাইছি তোমার এই অবস্থা কেন? খাওয়ার প্রতি উদাসীন কেন তুমি? হ্যাঁ, আমি খাই তো। বিভোর তাচ্ছিল্য করে বলল। হ্যাঁ জানি তো কি খাও। সকালে ওই 1 কাপ চা আর বিস্কিট খেয়ে অফিসে বেরিয়ে পড়ো। দুপুরে ডিম দিয়ে 1 চামচ ভাত আর রাতে শুকনো রুটি আর আলু ভাজা। এসব কোনো খাবার? হ্যাঁ, তুমি কি মোটা হয়ে গেছো যে এই চিকনা শরীর নিয়ে ডায়েট করো? তোমার হাজব্যান্ড একজন ডক্টর আর তার বউ কিনা সব কিছুতে উদাসীন। এমন হলে তো মাথা ঘুরবেই। সিঁড়িতে উঠতে উঠতে কেন, হাঁটতে হাঁটতে পড়ে যাবে। ড্যামিট। রুহি বাচ্চাদের মতো কেঁদে দিল। বিভোর আর রেগে থাকতে পারল না। ওর মাথাটা নিচের বুকে চেপে ধরে বলল। ইস, আর কাঁদতে হবে না। নাকের পানি থেকে আমার শার্ট ভিজিয়ে দেবে নাকি? হ্যাঁ, এই পর্যায়ে এসে কেবিনে ঢুকল সিস্টার কিয়ারা। বিভোর থতমত খেয়ে গেল। রুহির হাসি পেল। দুজনে ঠিকঠাক হয়ে বসল। সিস্টার কিয়ারা হেসে বললেন। আমাকে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, তোরা এরকম করছিস কেন? বিভোর মাথা চুলকে বলল। তেমন কিছুই নয়। কিয়ারা হেসে বলল। জানি, সেদিনের ঘটনাটা বলি তাহলে তোর বউকে। না, একদমই না। তুই বললেই আমি শুনবো কেন? বড় বোনের মুখের ওপর একদম কথা বলবি না। রুহি বুঝল বিভোর আর কিয়ারা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। নইলে কি আর তুই তুই করে কথা বলতে পারে কেউ? অবশ্য বিভোর সবার সাথে ফ্রি মাইন্ডেড। কিয়ারা রুহির প্রয়োজনীয় কিছু কাজ করতে করতেই সেদিনের পাগলামির কথা জানালেন রুহিকে। ও হাসতে হাসতে খুন, বেশ লজ্জাও পেল। বিভোর গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। এখন খুব হাসছে যে খুব। সেদিন তো ওর জানটাই প্রায় কেড়ে নিতে বসেছিল। সিস্টার কিয়ারা চলে যাওয়ার পরে রোহিত চোখ গরম করে বিভোরের দিকে তাকালো, বলল। এরকম পাগলামি ছাগলামি করার মানে কি? বিভোর অভিমানী গলায় বলল। আমার জায়গায় থাকলে বুঝতে। রুহি হাসি হাসি মুখ করে বলল। আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? বিভোর রেগে গেল। ওর গলা চেপে ধরে বলল। এরকম কথা শুধু মুখে নয়, তোমার মনেও জায়গা দেবে না। আর কখনো আমাকে বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি শুধু আমার হাসি খুঁজে চেহারা আর ভালো মানুষ দেখেছো। রেগে গেলে আমি কী কী করতে পারি সেটা কিন্তু ধারণাও করতে পারবে না তুমি। সো মাইন্ড ইট। দুজনের মধ্যে তারপর নিরাপত্তা নেমে এলো। মাতাল হাওয়া ছুঁয়ে দিচ্ছিল রুহির চোখ, গাল, চিবুক। চুলগুলো উড়ে এসে পড়ছিল কপালের উপর। বিভোর উঠে চলে গেল বাইরে। অনেকক্ষণ পরে ফিরে এসে দেখল রুহি বেড থেকে নামার চেষ্টা করছে। হাতে ক্যানেলা নেই। ও অবাক হলো। নামতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে বিভোর দ্রুত ওকে গিয়ে ধরে ফেলল। রাগী গলায় চেঁচিয়ে বলল। মানে কি এসবের? নামছো কেন? আমার হাঁটতে ইচ্ছে করছে, পিঠে ব্যথা হয়ে গেছে শুয়ে থাকতে থাকতে। আমাকে একটু ধরুন না প্লিজ, আমি হাঁটতে চাই। পাগল হয়েছো তুমি? এখনো পুরোপুরি ঠিক হওনি আর লাভ ছাপতে শুরু করেছো? আর ক্যানেল এসব কে খুলেছে? নিশ্চয়ই তুমি। না, কিয়ারা আন্টি খুলে দিয়েছে। আমার নাকি আর এসবের দরকার নেই। উনি কি তোমাকে হাঁটতে বলে গিয়েছে? না না, উনি বারবারই না করেছেন, কিন্তু আমারই ইচ্ছে হলো তাই নামলাম। বাহ, ভালো তো। আমার কথা তো কোনো দামই নেই। না খেয়ে উনি অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি টেনশন করতে করতে মরে যাব। আবার নিজের যখন যা ইচ্ছা হলো উনি তাই করবেন। আমি কে? আমি তো কেউই না তার। আপনি এরকম বাচ্চাদের মতো করছেন কেন? আমি ঠিক আছি, আর এত চিন্তা করার কিচ্ছু হয়নি। ইভেন আমি তো 1-2 দিনের মধ্যে বাড়িও যেতে পারবো। হ্যাঁ, তা তো যাবেই। সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে অফিস যাবে আর গাধার খাটুনি খাটবে। নিজের প্রতি যত্ন নেবে না, যা ইচ্ছা হয় তাই করবে। একটু থেমে আবার বলল। তুমি কি আমাকে মেরে ফেলতে চাও রুহানি? রুহি অবাক হয়ে বলল। এইসব কি বলছেন আপনি? উল্টোপাল্টা ভাবছেন কেন এত? আর রুহিনা ডাকলেন যে? আমি তো আপনার রক্ত জবা, ভুলে গেলেন? বিভোর রুহির প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল। জোর করে ওকে বেডে শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল।
ইভা ফোন করেছিল, রুহির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। নাদিরা ওকে অনেক বোঝালো, নিজের শরীরের প্রতি খেয়াল না রাখার জন্য অনেক বকাঝকাও করলো। বিভোর শুধু ওকে নিচের বুকে জড়িয়ে আছে। সিঙ্গেল বেডটাই জায়গা হয় না। বিভোর নিচের কেবিন থেকে ডিফানটা নিয়ে এসে বেডের পাশে জুড়ে দিয়েছে, যার ফলে দুজনের জায়গা অতি সহজেই হয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অসাধারণ এক মায়াবী রাত, যে রাতে দুজন মানবী তাদের ভালোবাসার মানুষের হৃদস্পন্দনের শব্দ শুনে শুনেই পুরোটা রাত কাটিয়ে দিয়েছিল। হাসপাতালের ওই নীল রঙা কেবিনটাতে কাচের জানালার ফাঁক দিয়ে আসা রূপালি চাঁদের কণারা যখন রক্তজবার চোখ মুখ আলো ফেলেছিল, বিভোরের তখন মনে হচ্ছিল এত সুখের মতো অনুভূতি কোনো দিন সে অনুভব করেনি। আর যাই হোক, এই অসাধারণ মানবীটিকে সে বুকের ভিতর সারা জীবন বদ্ধ করে রেখে দেবে, কোথাও যেতে দেবে না। ওর শুধু জানার ছিল, একই অনুভূতি কি সেদিন তার রক্তজবারও হয়েছিল। হসপিটালের একঘেয়ে দিনগুলো কাটিয়ে রুহি ফিরে এলো বাসায়। নাদিরা, ইভা ওর খেয়াল রাখছে। বিভোর হসপিটালের কাজে, বিভিন্ন কনফারেন্সে ভীষণ ব্যস্ত, তবুও সর্বক্ষণ ফোন করে খোঁজ খবর নিচ্ছে। রুহির চাকরিতে যাওয়া মানা, সুস্থ না হওয়া অবধি বাসা থেকে বের হওয়ার পারমিশন নাদিরা, বিভোর কেউই দেয়নি। কুয়াশা ঘেরা এক গোধূলি বিকেল, হলদে আলোয় চেয়ে আছে পুরো ব্যালকনি। রুহি বসে বসে বই পড়ছিল। ইভা ওর মেয়েটাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র গোসল সেরেছে। আজকাল ওর মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে। 7 মাসের বাচ্চাটা দাঁড়ানো শিখেছে, হাঁটতে চায়, আবার দুটো দাঁতও উঠেছে, একদম রাতুলের কার্বন কপি যেন। এরকম মিষ্টি একটা বাচ্চাকে রুহি সারাক্ষণ কোলে নিতে চায়, কিন্তু ইভা ওর এই বদ অভ্যেসের জন্য ভীষণ রকম বকাবকি করে। নিজের জান নিতেই নড়তে পারে না, তার উপর বাচ্চা নিয়ে লাফালাফি। রুহি মুখ ভার করে বসে থাকে। ওকে বই পড়তে দেখে পাশের চেহারায় বসলো ইভা। রুহি এক নজর দেখে আবারও মনোযোগ দিল বইয়ে। ইভা বলল, কথা বলতে চাস না আমার সাথে? রাগ করেছিস? রুহি মাথা নাড়িয়ে অভিমানী গলায় বলল, মিষ্টিটাকে একটু কোলে নিলে কি এমন হতো? আরে তুই তো এখনো পুরোপুরি ঠিক হোসনি রে বোন। আমি একদম ঠিক আছি। তা তো থাকবেই, ডাক্তারের বউ বলে কথা। রুহি বিড়বিড় করে বলল, ডাক্তার না ছাই, আমাকে কত শত রুটিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটাই দরকার তোর। ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি, এখন ফুল ভোগ কর। তোমার ভাই একটা আস্ত শয়তানের নানা। তোর বরের কাছে ফোন দিয়ে এসব কথা না জানালে আমিও রাতুলের বউ না। আপু প্লিজ, তোমার ডাক্তার ভাইটুর কথা বাদ দাও এখন। কেন রে? সুযোগ পেলেই আমাকে হুমকি ধুমকি দিয়ে একেবারে আধমরা করে ফেলে। আর তুই যে এতদিন ডুবে ডুবে জল খেলি তা কিছু না। ডুবে ডুবে জল খেলাম মানে? কিসের কথা বলছো? রুহির কথা শুনে ইভা হাসলো। হাসিটা চেপে রেখে গলায় গাম্ভীর্য এনে বলল, বাহ, এখন তো তুই ধোয়া তুলসী পাতা, কিছুই জানিস না। তোর সাথে যে আমার ভাইয়ের ইটিস পিটিস চলে তুই আমাদের কাছে একবারও বললি না। ইটিস পিটিস আবার কই করলাম? কোনোদিন দেখেছো? ইভা ভ্রু কুঁচকে বলল, না দেখিনি। তাহলে বললে কেন? ইভা মুখটা বাঁকা করে বলল, বলবো না। কি বলিস রে তুই? আমার ভাইয়ের বউ 6 বছর হতে চললো, তাদের বিয়ে হয়েছে, অথচ দুজনের কাউকে দেখে আমরা তো বুঝতেই পারিনি। আসলে তোরা বুঝতেই দিসনি, আমাদেরকে অন্ধকারে রেখে দিলি। এটা কি ঠিক হলো? আমরা কি তোর পর ছিলাম? বোনের মতো ভালোবাসিনি তোকে? ইভার কথা শুনে রুহির মুখে ছায়া নেমে এলো। প্রাণবন্ত মুখটা মুহূর্তেই অস্বস্তি আর লজ্জায় নুইয়ে গেল। ইভা কি ওকে সুবিধাবাদী লোভী মেয়ে ভাবছে? ভাবাটা স্বাভাবিক, কারণ রুহি নিতান্তই এই বাড়িতে আশ্রিতা। যতই ওরা ভালোবাসুক, তবুও সত্যিটা আর পাল্টাবে না। নিজের জীবনের প্রতি বড্ড বিতৃষ্ণা নেমে এলো হঠাৎই। হায়, ওর এখন কি করা উচিত? ইভা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুখ দেখে কিছু একটা বোঝার চেষ্টা করছে। আচমকাই ওর পা জড়িয়ে ধরল রুহি, তারপর কান্নারত কণ্ঠে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিও আপু, আমি স্রেফ পরিস্থিতির শিকার, ওনারও কোনো দোষ নেই। দোষ সব মনে হয় আমার কপালের। সারাটা জীবন আমার সাথে ভালো কিছুই হয়নি, আমার জীবনের গতিপথ একদম উল্টোপাল্টা।
তোমাদের কখনো এই বিষয়টি জানাতে পারিনি, কিন্তু জানানো আমার উচিত ছিল, কর্তব্যও ছিল। তোমাদের নুন খেয়েছি, অথচ তার চেয়েও বেশি কষ্টও দিয়েছি। এখন তোমরা যদি বলো তাহলে আমি ওনার কাছ থেকে দূরে চলে যাব, চিরদিনের জন্য। ইভা ওর এমন কাণ্ডে হতভাগ। ও তো শুধু মজা করছিল। রুহিটাও না, ভাবলো সত্যিই বুঝি কিছু একটা হয়েছে। ইভা ওকে কাছে টেনে নিল, তারপর হাসতে হাসতে খুন হওয়ার ভঙ্গি করে বলল, বোকা মেয়ে, আমি তো মজা করলাম তোর সাথে। আমি বা আম্মু কেউ কখনো এরকম করতে পারি? তোর জীবন সেটা তোকেই ভাবতে হবে। আমরা তো আর বিয়ে দিতে চেয়েছিলাম, যদিও দূর করতে চাইনি তোকে, কিন্তু আমার ভাইয়ের সাথে যখন এক সুতোয় বাধা পড়লি তখন আমাদের আর কোনো চিন্তা নেই। এবার নাচতে নাচতে তোর বিয়ে খাবো। রোহিত চোখ মুখ মুছে ইভার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, নাচতে নাচতে বিয়ে খাবে মানে? মানে তোর বিয়ে আগামী মাসের 5 তারিখ, হাতে আর 15 দিন বাকি। এটা কখন ঠিক হলো জানি না তো। সারপ্রাইজ, তোর ডাক্তারবাবু নিষেধ করেছিল। নিষিদ্ধ কথা আমি বাপু বলি না। রুহি হেসে ফেলল। ইভা মুগ্ধ হয়ে তার বোনটাকে লক্ষ্য করল। ওর চোখে পানি এসে গেল। মেয়েটার জীবনে এবার সুখ পাখিরা ধরা দেবে তো? হঠাৎ মনে পড়ায় ইভা জিজ্ঞেস করল,